প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যখন শুট করছি তখন আসলে বাংলাদেশের আকাশে বাতাসে প্রচুর লাশের গন্ধ। প্রথমেই স্মরণ করছি যারা কোটা আন্দোলন শহীদ হয়েছে তাদেরকে, এবং যারা ভিডিওটা দেখছো আমি তাদেরকে বলবো যে বাংলাদেশ 2024 সালে এই যে কোটা আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের নিউজটা সবাই একটু মাথায় রাখবা। মানে তোমার যে ভাই বোনরা শহীদ হয়েছে তাদের কথা সবসময় স্মরণ রাখবা। যদি কেউ 24, 25 বা 26 সালে দেখে থাকো, মানে 24 সালের পরে কেউ যদি দেখে থাকো, তাদেরকে বলবো একটু ইতিহাসটা জানবা। এটা বাংলাদেশের ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য অত্যন্ত ভয়াবহ একটা সময়। আর আমরা চেষ্টা করব সবাই সেই সকল শহীদদেরকে স্মরণ রাখার, যারা আমাদের দেশ থেকে বৈষম্যমূলক যে কোটা ছিল সেটা দূর করেছে। যাই হোক, আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের একটা কোশ্চেন, যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসে অবস্থান করে না। তো দেখো, আমরা যখন পরমাণু মডেল পড়েছি, স্বাভাবিকভাবেই আমরা যে পরমাণু মডেল পড়ি না কেন, আমরা সবসময় দেখেছি যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের বাইরে আছে, রাইট? বিকজ নিউক্লিয়াসে থাকতেছে তোমার ধনাত্মক চার্জ, আর নিউক্লিয়াসের বাইরে কি আছে? ঋণাত্মক চার্জ। যদি ধনাত্মক এবং ঋণাত্মক একই জঙ্গে থাকে তাহলে হচ্ছে গিয়ে পরস্পর মিথস্ক্রিয়ায় জিনিসটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। দ্যাট মিনস, আমি যদি সিম্পলি ব্যাখ্যা করতে যাই, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভিতরে থাকতো তাহলে কি হইতো? প্রোটন এবং ইলেকট্রন যুক্ত হয়ে দুটো কি হয়ে যেত? ভ্যানিশ হয়ে যেত, কারণ দুটো পরস্পর বিপরীত চার্জ, রাইট? আচ্ছা, তো এইটা যাতে না ঘটে এই জন্যই ইলেকট্রনগুলো কোথায় থাকে? পরমাণুর বাইরে থাকে, রাইট? এই যে এই ব্যাখ্যাটা, এটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা। এখন ধরো আমি যদি তোমাকে এই ব্যাখ্যাটা দিই, তুমি হয়তো স্যাটিসফাইড নাও হতে পারো যে এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না, যে বিজ্ঞানের স্টুডেন্ট আমি এটাকে ম্যাথমেটিক্যাল ওয়েতে দেখতে চাই, যে ম্যাথমেটিক্স কি বলে, বা কারণ সবকিছু তো বিজ্ঞানের সবকিছু, এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে ব্যাপারগুলো সব কিন্তু ম্যাথমেটিক্স নির্ভর, তাই না? আচ্ছা, সো আমরা সেরকম একটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেখবো, যেখানে প্রশ্নটা কি বলছে, যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসে অবস্থান করে না, এটা গাণিতিক বিশ্লেষণ করতে বলছে। ওকে, আচ্ছা, তো আমরা ম্যাথমেটিক্যালি কিন্তু বুঝতে যাচ্ছি। তো আমি বলবো, যদি হাতে খাতা কলম না থাকে তাহলে খাতা কলম নিয়ে নাও, এখনই নোট করে নাও। আর যাদের হাতে খাতা কলম আছে, ভেরি গুড, ওকে ফাইন। আচ্ছা, তো দেখো, এইটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, আমাদের লাগবে হচ্ছে তোমার হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি কি বলে সেটা আমি যদি একটু সংক্ষেপে বলে থাকি, দেখো আমি এর আগের ভিডিওতেও বলেছি, সংক্ষেপে যদি বলি, যে ধরো এটা হচ্ছে একটা পার্টিকেল, ফর এক্সাম্পল এটার নাম দিলাম আমি ইলেকট্রন। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, এইটা হচ্ছে তোমার একটা পয়েন্ট, 0 0 পয়েন্ট। তো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন তুমি কি বলবা? তুমি বলবা যে হ্যাঁ, এই যে ইলেকট্রনটা আছে এটার একটা পজিশন আমি এখন বলতে পারি, যে এটা মনে করেন যে এক্স অক্ষের, এই যে এক্স অক্ষের সঙ্গে 10 বিন্দুতে আছে, 10 একক আছে, অর্থাৎ এক্স অক্ষের 10 একক দখল করে আছে, এবং ওয়াই অক্ষে তার পজিশন আছে মনে করেন 12 একক। 10,12 এটা হচ্ছে এই ইলেকট্রনের কি বর্তমান অবস্থান, বা আমি এটাকে কি বলতে পারি? ইলেকট্রনের পজিশন। আচ্ছা, এটা আমরা কিসে প্রকাশ করছি? বলতো? স্থানাঙ্কের মাধ্যমে, রাইট? আচ্ছা, চাইলে কিন্তু আমরা এখান থেকে এটার দূরত্ব বের করতে পারি, যেটাকে আমরা বলি তোমার হচ্ছে আর, ইকুয়াল টু √(x² + y²), রাইট? এই ক্ষেত্রে আমরা কিন্তু তোমার হচ্ছে একটা ইউনিট এককে আমরা দূরত্বটা পাবো, অর্থাৎ এইখান থেকে ইলেকট্রনের অবস্থান কোথায় সেটা আমরা নির্ণয় করতে পারবো। তার মানে দেখো, আমরা ইলেকট্রনের অবস্থান কিন্তু নিশ্চিত করতে পারতেছি। ফর এক্সাম্পল ধরো যে এখানে তোমার হচ্ছে এক্স এর ভ্যালু 10² মানে 100, প্লাস ওয়াই এর ভ্যালু 12² মানে 144, যোগ করলে √244, এত ইউনিটটা ধরে নিলাম আমি মিটার স্কেলে, মনে করো, তাহলে এত মিটার। তুমি যদি ইউনিটটা ন্যানোমিটার স্কেলে ধরো তাহলে এত ন্যানোমিটার। মানে এই যে এক্স অক্ষে যে লেন্থ প্রকাশ করতেছে এটা হচ্ছে তোমার ন্যানোমিটার, ওয়াই অক্ষে যে লেন্থ প্রকাশ করতেছে এটা হচ্ছে তোমার ন্যানোমিটার। তাহলে দেখো, খুব সহজেই আমরা একটা ইলেকট্রনের পজিশন বের করতে পারি। এখন এই 0 0 বিন্দুটাকে তুমি নিউক্লিয়াস ধরে নাও, এটাকে তুমি কি ধরে নাও? নিউক্লিয়াস ধরে নাও। নিউক্লিয়াস থেকে এটা 244 ন্যানোমিটার দূরে আছে, রাইট? খুব সুন্দর মতো আমরা একটা ইলেকট্রনের পজিশন বের করে ফেলতে পারি। এখন দেখো, খেয়াল করো, এই ইলেকট্রনের বেগটা কত এই অবস্থায়? ভেলোসিটি কত? নিশ্চয়ই 0। ভেলোসিটি কত? নিশ্চয়ই 0। তাহলে তোমার হচ্ছে এটার ভরবেগ কত? p = mv, সো ভরবেগ ইকুয়াল টু কত? 0।
তাহলে দেখো তুমি যখন এই ইলেকট্রনের পজিশনটা সঠিকভাবে নির্ণয় করে ফেলছো যে 244 √244 ন্যানোমিটার, তখন তুমি দেখলে তার ভরবেগটা জিরো, ভরবেগটা জিরো। অর্থাৎ তুমি তার যখন পজিশন ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছো তখন ভরবেগটা না ঠিকমতো পাচ্ছ না, কারণ তোমার কাছে এখন এই ইলেকট্রনটা দেখে মনে হচ্ছে স্থির, বাট এটা তো স্থির নাও থাকতে পারে, বা ইলেকট্রনটা যদি ঘুরতে থাকে তাহলে সময়ের সঙ্গে সঙ্গে সে তার কন্টিনিউয়াসলি কি অবস্থা, কি পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করবে। তো সময়ের প্রত্যেকটা ক্ষুদ্রতম ভাগে ইলেকট্রন তার অবস্থান পরিবর্তন করতেছে, কথাটা বুঝে ভালো করে। সময়ের প্রত্যেকটা ক্ষুদ্রতম ভাগে সে অবস্থান পরিবর্তন করতেছে, বা তুমি একটা পার্টিকুলার সময় থেকে হিসাব করতেছো, তো তোমার পার্টিকুলার হিসাবের সাপেক্ষে ইলেকট্রনের সময় কিন্তু আরো আগায় যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা যখন ইলেকট্রনের অবস্থানগুলো নির্ণয় করি তখন তার ভরবেগ কি পাই, শূন্য পাই। কথাটা মনে রেখো, অবস্থান সঠিক হলো ভরবেগ শূন্য হলো। এবার মনে করো, তুমি সিম্পলি চিন্তা করো, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটার ভরবেগ তুমি বললা যে এই ইলেকট্রনটার যে বেগ, সেই বেগটা হচ্ছে 10⁵ মিটার পার সেকেন্ড বললা। অর্থাৎ ইলেকট্রনটা কিন্তু গতিশীল আছে, গতিশীল। তাহলে এবার তোমার ভরবেগ বের হবে কত, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 × 10⁵ মিটার পার সেকেন্ড। সো ভরবেগটা আসতেছে 9.1 × 10⁻26 মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। সো দেখো এখন কিন্তু আমরা একটা ইলেকট্রনের কি পাচ্ছি, ভরবেগ পাচ্ছি। কখন, যখন তুমি বললা যে না ইলেকট্রনটা গতিশীল। কিন্তু এখন দেখো ইলেকট্রনটা যদি গতিশীল থাকে তাহলে কন্টিনিউয়াসলি সেটা কি পরিবর্তন করতেছে, অবস্থান পরিবর্তন করতেছে সময়ের প্রত্যেকটা ক্ষুদ্রতম ভাগে। তো আমরা এখন আর তার অবস্থান কিন্তু সঠিকভাবে বলতে পারবো না, কারণ এখন আছে 10,12-তে, এরপরে মনে করো চলে আসলো এখানে, সেখানে মনে করো 9,13, এরকম ভাবে অবস্থানটা তার চেঞ্জ হচ্ছে। সো আমরা যখন তোমার হচ্ছে ভরবেগটা বলবো তখন তার সঠিকভাবে অবস্থানটা বলতে পারবো না। তো এই যে কথাগুলো বললাম এগুলাই ছিল হচ্ছে আমাদের যে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটার মূল কথা। ওকে, আচ্ছা দেখো দেখো এবার খেয়াল করো, তাহলে একটা আমরা ইলেকট্রনের ক্ষেত্রে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করবো, এটা আমরা বুঝলাম। ওকে ফাইন। এবার এই যে এই দিকে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের একটা পরমাণু, পরমাণু এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে অরবিট। ওকে, আচ্ছা তো এখন আমরা কি করলাম, আমরা একটু জুম করলাম। যখন জুম করছি তখন দেখতেছি এই হচ্ছে সেই নিউক্লিয়াস। ওকে, আচ্ছা অর্থাৎ আমাদের চারপাশে এখন আর কোনো অরবিট নেই, আমরা জাস্ট নিউক্লিয়াস নিয়ে কল্পনা করবো। জাস্ট মাথায় রাখো যে তোমার কাছে এখন কি আছে, নিউক্লিয়াস আছে, অরবিট গুলোরে সব বাদ দিয়ে দাও। এবার দেখো যে এইখানে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের ডায়ামিটার হচ্ছে তোমার, নিশ্চয়ই একটা ডায়ামিটার আছে। আর নিউক্লিয়াসটাকে আমরা কিভাবে, গোলক ভাবে, নিউক্লিয়াসটাকে আমরা ধরে নিলাম যে এটা একটা গোলক, সুষম গোলক, এটা ধরে নিচ্ছি। তাহলে এখন দেখো তার একটা নিশ্চয়ই ডায়ামিটার থাকবে, অর্থাৎ ব্যাস থাকবে। আচ্ছা, তো নিউক্লিয়াসের ব্যাসটা হচ্ছে তোমার এই যে 10⁻14 মিটার থেকে 10⁻15 মিটার, এটা মাথায় রাখবা। ওকে ফাইন, তো এইটুকু বুঝে গেছো। এবার আমি আসো অনিশ্চয়তা নীতি নিয়ে একটু কথা বলি। অনিশ্চয়তা নীতি কি বলে, যে আমরা যখন কোনো একটা পার্টিকেলের অবস্থান এইটা নিশ্চিত করতে পারবো, তখন তার যে ভরবেগ ডেল পি, এটা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ ডেল এক্স যদি সঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে ডেল পি সঠিকভাবে নির্ণয় করা যাবে না। আবার ডেল পি যদি সঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে ডেল এক্স সঠিকভাবে নির্ণয় করা যাবে না। অর্থাৎ ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা গেলে অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যাবে না, অবস্থান সঠিকভাবে নির্ণয় করা গেলে ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যাবে না। এখন বিজ্ঞানী হাইজেনবার্গ এই নিয়ে একটা সুন্দর একটা ইকুয়েশন দিয়েছে, সেটা হচ্ছে তোমার এরকম, ডেল এক্স ইন্টু ডেল পি, অর্থাৎ অবস্থান অনিশ্চয়তা ইন্টু ভরবেগ অনিশ্চয়তা, ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল h/4π, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক ডিভাইডেড বাই 4π। এখন দেখো খেয়াল করো ভালো করে, ইলেকট্রনের জন্য আমাদের এই অনিশ্চয়তা নীতি কাজে লাগবে কি লাগবে না, অবশ্যই কাজে লাগবে। যেহেতু ইলেকট্রনের জন্য আমাদের এই অনিশ্চয়তা নীতি কাজে লাগবে, তো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা এই অনিশ্চয়তা নীতির সাহায্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এতক্ষণ ধৈর্য ধরে এই এক্সপ্লানেশনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আসো আমরা ম্যাথমেটিক্সে চলে যাই। তো এইটা বুঝতে পারলাম যে আমরা যখন মানে অ্যান্সার করব, যে গাণিতিক বিশ্লেষণ দিব, কেন এই গাণিতিক বিশ্লেষণ দিব আশা করি সবাই বুঝতে পারছো। শুধু ম্যাথ করে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা এমন না। এবার দেখো খেয়াল করো ঠান্ডা মাথায় বুঝে, কিন্তু দেখো তাহলে আমাদের ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল অর 4π, h/4π, তাই না? আচ্ছা, এখন আমরা ম্যাথমেটিক্স পড়ার সুবিধার্থে আমরা এইখানে এই গ্রেটার দ্যান ইকুয়াল এর থেকে আমরা শুধুমাত্র ইকুয়াল নিয়ে কাজ করব। অর্থাৎ
গ্রেটার দ্যান ইকুয়াল এর পরিবর্তে আমরা কি নিয়ে কাজ করব? শুধুমাত্র ইকুয়াল নিয়ে কাজ করব। তাহলে আমাদের ম্যাথমেটিক্স ইকুয়েশনটা কেমন আসে? del x into del p ইকুয়াল h বাই 4 কেন কাজ করতেছে এটা? কারণ এখানে দুইটা শর্ত দেওয়া আছে। এখানে কয়টা শর্ত দেওয়া আছে? দুইটা শর্ত থেকে আমি যে কোনো একটা শর্ত নিয়ে কাজ করলেই তো আমার অ্যান্সার হবে, তাই না? তাই তো। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, তাহলে এই del x দ্বারা কি বোঝায়? অবস্থান অনিশ্চয়তা। এখন দেখো, ধরো ইলেকট্রনটা আছে কোথায়? নিউক্লিয়াসে, এখানে আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ইলেকট্রনটি নিউক্লিয়াসে আছে, ধরি ইলেকট্রনটি নিউক্লিয়াসে আছে, ধরি ইলেকট্রনটি নিউক্লিয়াসে আছে। ইলেকট্রন কোথায় আছে? নিউক্লিয়াসে। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসে যখন সে সময়ের সঙ্গে সঙ্গে ঘোরাঘুরি করতে থাকবে, তখন সে কতটুকু জায়গার ভিতরে ঘুরতে পারবে? নিশ্চয়ই 10⁻⁻14 থেকে 10⁻15 মিটার এইটুকু রেঞ্জের ভিতরেই ঘুরতে ফিরতে পারবে, কারণ সে তো নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করতেছে। তো আমাদের এই ইলেকট্রনের জন্য অবস্থান অনিশ্চয়তা হবে এটাই। তাহলে ইলেকট্রনের অবস্থান অনিশ্চয়তা কোনটা? নিউক্লিয়াস। তাহলে del x এর ভ্যালু কত? del x এর ভ্যালু হচ্ছে 10⁻14 থেকে 10⁻15 মিটার। তো আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করলেই হবে। আমরা 10⁻14 মিটার নিয়েই কাজ করি। তোমরা চাইলে 10⁻15 নিয়েও কাজ করতে পারো। আচ্ছা, তাহলে এবার দেখো তো, এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? del p ইকুয়াল টু h ডিভাইডেড বাই 4 পাই del x। তো h এর ভ্যালু কত? 6.626, 10⁻34 ডিভাইডেড বাই 4 পাই del x এর ভ্যালু 10⁻50। সো ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে ভাগ 10⁻। আচ্ছা, এখানে এটা 14 হবে, সরি। ওকে, সো অ্যান্সারটা আসতেছে, দেখো তোমার del p ইকুয়াল 5.27 ইন্টু 10⁻21 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো আমরা ইলেকট্রনে কি নির্ণয় করলাম? দেখেন তো, ভরবেগ নির্ণয় করলাম। আচ্ছা, এখন ইলেকট্রনের ভর, সেটা তো ধ্রুবক একটা, তাই না? ইলেকট্রনের ভরটা কেমন? ধ্রুবক। আচ্ছা, ইলেকট্রনের ভরটা যদি ধ্রুবক থাকে, ধ্রুবক থাকা অবস্থায় যদি নিউক্লিয়াসে প্রবেশ করে, সেই ক্ষেত্রে দেখো তো, আমরা তার বেগটা বের করতে পারি না? আর আমরা জানি কি, del p সমান সমান কি জানি? del p সমান সমান mv জানি। তাহলে দেখো তো, del p এর পরিবর্তে যদি আমি mv লিখি, del p এর পরিবর্তে যে mv লিখলাম 5.27 ইন্টু 10⁻21। এবার আমরা এখান থেকে v বের করতে পারি। v ইকুয়াল টু 5.27 ইন্টু 10⁻21, আর এই m টা নিচে চলে আসতেছে। m টা কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31। তো এবার আমরা একটু ভাগ করি। 9.1 ইন্টু 10⁻31। সো v এর ভ্যালু আসতেছে আপনার 5.794 ইন্টু 10⁻9 মিটার পার সেকেন্ড। তো এইটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, রাইট? কখন এই ভেলোসিটি সে কখন লাভ করবে বলেন তো? এই ভেলোসিটি সে কখন লাভ করবে? যখন সে নিউক্লিয়াসের ভিতর থাকবে, রাইট? কিন্তু খেয়াল করেন, এই যে ভেলোসিটির দিকে যদি তাকাই আমরা, এই ভ্যালুটার দিকে একটু যদি মনোযোগ সহকারে তাকাই, একটু দেখবেন যে ভ্যালুটার ভিতরে কেমন একটা সামথিং ফিশি একটা ব্যাপার আছে। সেটা কি দেখেন, আমরা জানি আলোর সর্বোচ্চ বেগ, এই মহাবিশ্বে যা আছে তার ভিতরে সবচেয়ে বেশি বেগ কার? আলোর। আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, রাইট? আচ্ছা, এখন আপনারা এটাও ভালো করে জানেন যে কোনো কিছুর বেগ আলোর বেগের চেয়ে বেশি হতে পারে না। বাট আমরা এখানে দেখলাম কি, যে এইখানে ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসে ছিল তখন তার বেগ আলোর বেগের চেয়ে বেশি, কারণ এখানে 10⁸, এখানে 10⁹। কোনটা বড় হয় একটু চিন্তা করে দেখেন। নিশ্চয়ই এইটা বড় হয়। তার মানে আসলে এই বেগটা আসলে পসিবল না, কারণ আলোর বেগের চেয়ে বেশি কোনো কিছু হতে পারে না। যদি হয় তাহলে তো তোমার কে ভুল? আইনস্টাইন ভুল, রাইট? তো যেহেতু আইনস্টাইন সঠিক, তার মানে হচ্ছে তোমার এই বেগটা পসিবল না। এখন এই বেগটা পসিবল না কখন? যখন del x এর ভ্যালু এইটা। del x এর ভ্যালু এটা কখন? যখন জিনিসটা কি নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের ভিতর কি আছে? ইলেকট্রন আছে। দ্যাট মিনস এই ভ্যালুটা মানে এই ডায়ামিটারের জন্য ইলেকট্রনের বেগ এটা হয় যেটা আসলে সম্ভব না, দ্যাটস ওয়াই ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না। ওকে, এই গেল ভেলোসিটি দিয়ে ব্যাখ্যা। আরো একটা ব্যাখ্যা আছে, আসেন, সেটা হচ্ছে এনার্জি দিয়ে। ওকে ফাইন, তো আমরা একটু মুছে দিই, এনার্জি দিয়ে এবার আমরা ব্যাখ্যা শিখব। ওকে দেখেন, খেয়াল করেন, তো আমরা ডি ব্রগলির ইকুয়েশন তো শিখছি না? ডি ব্রগলিস ইকুয়েশন। আচ্ছা, তো ডি ব্রগলির ইকুয়েশনে আমরা কি শিখছিলাম বলেন তো? যে হচ্ছে আপনার একটা ডুয়াল ন্যাচারের পদার্থের তরঙ্গ দৈর্ঘ্য ডেল সরি ল্যামডা ইকুয়াল এইচ ডিভাইডেড বাই পি। তো আমরা এইখানে দেখেন তো কি লিখতে পারি, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এই যে পি আছে, এই পি এর ভ্যালুটা এখানে বসাইতে পারি না? কেন বসাবো? এবার খেয়াল করেন যে ল্যামডা ল্যামডা জিনিসটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। কার তরঙ্গ দৈর্ঘ্য? ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। আর ইলেকট্রনটা কি? একটা ওয়েভ। সে যদি নিউক্লিয়াসে থাকে তাও সে কি হিসাবে কাজ করবে? ওয়েভ হিসাবে কাজ করবে, রাইট? কি হিসাবে কাজ করবে? ওয়েভ হিসাবে কাজ করবে। সো যখন সে নিউক্লিয়াস আছে, আমি ধরে নিচ্ছি স্টিল নাও যে এই ভরবেগ নিয়ে ইলেকট্রনটা নিউক্লিয়াসে আছে, আমি তখন তার কি বের করবো? এখন ইলেকট্রনটার তরঙ্গ দৈর্ঘ্য বের করবো। কেন তরঙ্গ দৈর্ঘ্য বের করবো? দেখেন, কারণ আমার দরকার এনার্জি, আর আমি জানি ই সমান সমান এইচসি ডিভাইডেড বাই ল্যামডা। তো আমি যদি ল্যামডা জানা থাকে তাহলে আমি ইলেকট্রনের এনার্জি বের করতে পারতেছি। আচ্ছা, তো দেখেন তো এখানে আমরা পি এর ভ্যালুটা বসাবো। তো পি এর ভ্যালু কত দেখেন তো? পি এর ভ্যালু হচ্ছে 5.27 ইন্টু 10 টু দি পাওয়ার -21, আর এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, রাইট? সো আমরা ল্যামডার ভ্যালুটা ক্যালকুলেশন করি। 6.626 into 10 to the power -34 divided by 8. Okay, so lambda ভ্যালুটা আমরা পাচ্ছি 1.257 into 10 to the power -30 এত মিটার পাচ্ছি। এখন খেয়াল করেন, তাহলে আমরা এইখানে এই এনার্জিটা বের করে ফেলি, অর্থাৎ যেহেতু ইলেকট্রনটা আমরা ধরে নিছি তরঙ্গ হিসেবে কাজ করতেছে নিউক্লিয়াসের ভিতরেও, তো আমরা সেখান থেকে ল্যামডার মান বের করলাম, ল্যামডা থেকে এখন আমরা এনার্জির মান বের করব। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 6.626 into 10 to the power -34, সি এর ভ্যালু হচ্ছে তোমার 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই ল্যামডা এর ভ্যালু বসাই দিচ্ছি 1.25 into 10 to the power -30। ওকে, sorry, 6.626 into 10 to the power -34 into 3 into 10 to the power 8 divided by so আমরা এখানে ভ্যালু পাচ্ছি 1.59 into 10 to the power -12 জুল, এত। ঠিক আছে, এত এনার্জি পাচ্ছি। এখন এটাকে আমি যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, দেখেন তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। জুল থেকে ইলেকট্রন ভোল্টে কত দ্বারা ভাগ করতে হয় বলেন তো? 1.6 into 10 to the power -19 দ্বারা ভাগ করতে হয় জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে। তাহলে আমরা সেটা করি 1.6 into 10 to the power -19। সো অ্যান্সারটা আসতেছে আপনার 9.939 into 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট। এখন এটাকে আমি লিখতে পারি 9.939 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার খেয়াল করেন যে আমাদের কি বের হয়ে গেছে?
আমাদের বের হয়ে গেছে ইলেকট্রনের এনার্জি কখন, যখন সে কোথায় থাকে, নিউক্লিয়াসে অবস্থান করে। আচ্ছা এবার খেয়াল করেন নরমালি সায়েন্স কি বলে, একটা ইলেকট্রনের এনার্জি 4 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে কখনোই বেশি হতে পারে না। একটা ইলেকট্রন এনার্জি 4 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে কখনোই বেশি হতে পারে না। আর এখানে এনার্জি কত লাগতেছে, 9.93 মেগা ইলেকট্রন ভোল্ট। তো দেখেন ইলেকট্রনের সর্বোচ্চ এনার্জি হচ্ছে আপনার 4 মেগা ইলেকট্রন ভোল্ট, আর নিউক্লিয়াসে থাকতে হলে লাগবে কত, এত। তাহলে নিউক্লিয়াসে থাকতে হলে বেশি লাগে, সেটা তো ইলেকট্রনের পক্ষে সম্ভব না, সম্ভব, কারণ 4 মেগা ইলেকট্রন ভোল্ট। দ্যাটস হোয়াই ইলেকট্রন কোথায় থাকে না, নিউক্লিয়াসে থাকে না। তো আশা করি আপনারা দুইটা এক্সপ্লেনেশন বুঝতে পারছেন। যারা মন দিয়ে এতক্ষণ দেখছেন ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে সঙ্গে আমাদের পেজে যুক্ত হয়ে যান। আমাদের পেজের নাম হচ্ছে মাহিন কেমিস্ট্রি ফেসবুক পেজ, এবং আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপে চালু হতে চান, যুক্ত হতে চান, তাহলে মাহিন কেমিস্ট্রি 2.0, এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, আর মাহিন কেমিস্ট্রি হচ্ছে আমাদের ফেসবুক পেজ। ওকে, তো সবাই জয়েন করেন, ইনশাল্লাহ এরকম ক্লাসের ভিডিও এবং লাইভ ক্লাস ওখানে আপনারা পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো আল্লাহ হাফেজ।